প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেইলি অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, 730 কোটি টাকা ব্যয় তবু ডুবল ঢাকা। সংসদ সদস্যের টানাটানি, 6 বছরে হয়নি একটি গুদামও, বিসিআইসি সারের গুদাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, নেতৃত্বের জন্য যোগ্য নন ট্রাম্প, আবারও গড়বড় বাইডেনের। সমকাল শিরোনাম করেছে, সরকারি সহায়তার সমতা স্কিমে নিবন্ধন বেশি, বৃষ্টিতে ভাসল রাজধানী। 46তম বিসিএস, 17 জনকে প্রশ্ন দেন সাজেদুল। দৈনিক যুগান্তর, জলজটে নাকাল নগরবাসী, ডলার আয় উদ্বৃত্ত থেকে ঘাটতিতে রপ্তানির তথ্য সংশোধন। কালের কণ্ঠের শিরোনাম, বৃষ্টিতে ডুবল ঢাকা, দিনভর ভোগান্তি, ক্যাম্পাসে বিক্ষোভের সঙ্গে চলছে সড়ক অবরোধ, কোটা সংস্কার আন্দোলন। দৈনিক ইত্তেফাক, সর্বনিম্ন পর্যায়ে গ্যাস উৎপাদন, তুমুল বৃষ্টিতে নাকাল নগরবাসী, কোটা আন্দোলনে হামলার প্রতিবাদ, বিক্ষোভে সরব ছিলেন শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রতিদিন, বৃষ্টিতে ডুবল ঢাকা, দুর্ভোগ, সরকারের সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকেরা। আগামী মাসে ফের শুরু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, অর্থায়ন জট কেটে গেছে। মানব জমিনের শিরোনাম, শুক্রবারেও শাহবাগ অবরোধ, সমাধান কোন পথে? বেহাল স্বাস্থ্যঘাত, কেন মানুষ চিকিৎসা নিতে বিদেশে যায়? যায় দিনের শিরোনাম, বৃষ্টিতে থই থই ঢাকা, রপ্তানির হিসাবে গরমিল, মুখোমুখি দুই পক্ষ। আজকের পত্রিকা, কোটা কমানোর চিন্তা সরকারে, অনলাইনে পাসপোর্ট যাচাই করতে চায় নির্বাচন কমিশন, 6 ঘন্টার বৃষ্টিতে ডুবল রাজধানী। দেশ রূপান্তর, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ শূন্য, আরও সংগঠিত হচ্ছে শিক্ষার্থীরা, কোটা নিয়ে আন্দোলন। প্রতিদিনের বাংলাদেশ, বৃষ্টির তোড়ে অবরুদ্ধ ঢাকা, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, আজ নতুন কর্মসূচি, ডুবেছে মার্কেটের চাল, ডাল, চিনি। দৈনিক বাংলা, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী, শাহবাগে 1 ঘন্টা অবস্থান শিক্ষার্থীদের। দৈনিক জনকণ্ঠ, বৃষ্টিতে ডুবল রাজধানী, হঠাৎ অস্থির পেঁয়াজ বাজার, পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। আমি আলোচনাটা শুরু করতে চাই ডেইলি অবজারভারের এই ছবিটি দিয়ে। এই একটি ছবি প্রমাণ করে যে ঢাকা এই 6 ঘন্টার বৃষ্টিতে যে ঢাকা ডুবলো, এবং এখানে যেটা বলা হচ্ছে যে 700 কোটি টাকা ব্যয়ে ডুবলো ঢাকা, ব্যয় করার পরেও ঢাকা ডুবলো, এবং 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানি সরানোর ব্যবস্থাপনায় গলদ, এই ধরনের একটি রিপোর্টও বেরিয়েছে। কি মনে হয় আপনার, এই যে 6 ঘন্টায় ডুবে গেল? ধন্যবাদ আপনাকে। এই দৃশ্য বা এই ধরনের সংবাদ একেবারে নতুন নয়। আমরা একসময় ঢাকা শহরেই আমরা বিভিন্ন সময় দেখেছি, সংবাদ প্রকাশিত হয়েছে, শান্তিনগরে পানি থই থই করে, গলা সমান পানি। হ্যাঁ, মোহাম্মদপুরের দিকে পানি, জি, বিভিন্ন জায়গায় পানিও। আর আমাদের ওল্ড ঢাকায় পানি বা জলাবদ্ধতা, এটা তো একেবারে নিয়মিত একটা নিত্যনৈমিত্তিক ঘটনা। এর মূল কারণ হলো যে পানি নিষ্কাশনের, পানি যে সরে যাওয়ার যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমে আমাদের গলদ আছে। একসময় ঢাকা শহরে অনেক ছোট ছোট খাল ছিল, এবং সেই খালগুলো দিয়ে পানি অতি দ্রুত চলে যেত। আপনি দেখুন, চানখার পোলে খাল এখন আবিষ্কার করতে হবে এখানে কোথায় খালটা ছিল, কোথায় ছিল। তারপরে ধরুন মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পেছনে যে খালটা ছিল, নদী পারাপার করা হতো নৌকা দিয়ে। হ্যাঁ, তারপরে ধরুন ধোলাই খাল, এই ধরনের যে মানে খালগুলো, সেগুলো সব ভরাট করে সেখানে সিটি কর্পোরেশন বা ব্যক্তি পর্যায়ে সেখানে দোকানপাট, কমার্শিয়াল বিল্ডিং করা হয়েছে। তো
এখন প্রশ্ন হলো যে বৃষ্টি হলে পরে তাহলে পানিগুলো যাবে কোথায়, এবং আন্ডারগ্রাউন্ড যে সুয়ারেজ সিস্টেম সেটাও এমন প্ল্যান করে করা হয়নি যে এই পানিগুলো অতি দ্রুত সরে যেতে পারে। তাই বৃষ্টি হলেই পরে কয়েক ঘন্টার জন্যে এই পানি সরা খুব ডিফিকাল্ট। এবং আপনি দেখুন যে আমাদের এমন তার সাথে যোগ হয়েছে যে আমাদের যে আন্ডারগ্রাউন্ড যে সিওয়ারেজ সিস্টেমে যে পলিথিন ব্যাগ, তারপরে ধরুন বর্জ্য ইত্যাদি ইত্যাদি আটকে থাকার কারণের জন্য সে পানি নিষ্কাশন হচ্ছে না। পাশাপাশি আরেকটা বড় ঘটনা সেটি হলো যে আমাদের বুড়িগঙ্গাতে যেখানে পানিগুলো গিয়ে পড়বে সেই বুড়িগঙ্গার তলদেশ সেটা কিন্তু অনেকটা উপরে উঠে এসছে, যার ফলে সেখানে পলিথিনের তো যার কারণের জন্য পানিগুলো তো যেতে পারছে না। পাশাপাশি যেটি আমরা দেখছি যে এক সময় এই একটা মাস্টার প্ল্যান নেওয়া হয়েছিল এই পানি নিষ্কাশনের জন্য, ড্রেনেজের জন্য। সেই মাস্টার প্ল্যানটি কার্যকর করা হয়নি। 8 বছর ধরে সেটি ফাইলবন্দি মুখ থুবড়ে পড়ে আছে, এবং নতুন করে করা হবে বলে বলা হচ্ছে। এবং কবে আগেরটা তো ফাইলবন্দি, আর নতুন করে কখন করা হবে সেটি একমাত্র ভবিষ্যৎ জানে। তারপরেও যেটি হলো যে এখানে বরাদ্দ হচ্ছে, সিটি কর্পোরেশনে বরাদ্দ হচ্ছে, এলজিইডি বরাদ্দ হচ্ছে, বিভিন্ন অধিদপ্তর বা সরকারি যে অফিসগুলো আছে সেখানে বরাদ্দ আছে, কিন্তু এই বরাদ্দগুলো কোথায় যায় আমরা প্রপার ওয়েতে খরচ হয় কিনা। এই যে 700 কোটি টাকার ব্যয়ের কথা বলা হচ্ছে, এই যে 700 কোটি টাকা 2 সিটি কর্পোরেশন ব্যয় করেছে। এবং আমরা একবার দেখেছিলাম মিডিয়াতে চট্টগ্রামে কিন্তু এই পানি বন্দী হওয়ার বছর কি বছর বন্দী হওয়ার ঘটনা, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সেখানকার সিটি কর্পোরেশনকে যথেষ্ট টাকা দিয়েছিলেন, কিন্তু একবার তিনি খুব উষ্মা প্রকাশ করলেন যে এই টাকাগুলো কোথায় যায়। তো আমাদের ঢাকা শহরেও কিন্তু এই একই অবস্থা। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এবং ঢাকা শহরে এখন দিনে দিন যে মানে নাগরিক সমস্যাগুলো, একদিকে ধরুন মশার সমস্যা, ডেঙ্গু, তারপরে আমাদের বর্জ্য নিষ্কাশন, তারপরে আছে এই পানি জলাবদ্ধতা নতুন করে দেখা দিল। এই যে দেখুন যেসব গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ভদ্রলোক তো ধরেন গাড়ি পার্ক করে গেছে, ভাবতেও পারেনি যে বৃষ্টিতে তার গাড়িটা এরকম ভাবে। হ্যাঁ, তো সে কি কোনো কম্পেনসেশন পাবে সিটি কর্পোরেশনের কাছ থেকে? তো আমি মনে করি যে যারাই এই দায়িত্বগুলো গ্রহণ করেন, সিটি ফাদার হন, নগর পিতা হন, বা যারা প্ল্যানিংয়ের সাথে জড়িত আছেন, তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে পথ পেলে হবে না, কাজ করতে হবে। এবং যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেন তাকে অনুসরণ করে আমি মনে করি যে এনাদেরকে দায়িত্বশীল হতে হবে, আন্তরিক হতে হবে, এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বৃষ্টি হবে, পানি জমবে, কিন্তু সেই পানি চলে যাওয়ার পথটা তো করে দিতে হবে, না হলে তো ডুবে থাকবে শহর। হ্যাঁ, বৃষ্টি তো ধরুন কখনো বেশি হবে, কখনো কম হবে। গত 6 ঘন্টা যে বৃষ্টিটা হয়েছে সেটা হবে কি হবে না এটা তো কেউ আগে বলতে পারবে না। এর চেয়ে বেশিও বৃষ্টি হতে পারে। 6 ঘন্টার জায়গায় যদি 12 ঘন্টা হয় তাহলে ঢাকা শহরে 2 দিনের জায়গায় 7 দিন হয়, অতীতে তো তাই হয়েছে। হ্যাঁ, আমরা তো দেখেছি ক্রমাগত কয়েকদিন বৃষ্টি থাকতো, তখন কি হবে? এখন তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো তাহলে কি ঢাকা শহর অচল হয়ে যাবে? তো আমি মনে করি যে আমাদের নিজেদেরকেই আমাদের সমাধানের পথ খুঁজে নিতে হবে। এবং পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে আমাদের নাগরিকদেরকেও আমাদের উদ্যোগ নিতে হবে, শুধুমাত্র সরকার নয়, নাগরিকদেরকেও উদ্যোগ নিতে হবে। যেমন ধরুন পলিথিন ব্যাগ ব্যবহার, এটা শুধু সরকার বন্ধ করলে তো হবে না, আইন করে সেটা আমাদের যারা শপিং সেন্টারগুলোতে আছে, যারা অন্যান্য ক্ষেত্রে আছে, এবং আমরা যারা ভোক্তা
তাদেরকেও কিন্তু এই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা বাজারে দেখি পলিথিন নিষিদ্ধ, অথচ বাজার করতে গেলে অন্তত আমরা 5-7টা পলিথিনে ব্যাগ ভরিয়ে বাজার নিয়ে আসি এবং দোকানদাররা সেটা দেন। এই যে পাটের ব্যবহারের কথা বলা হলো, পাটের ব্যাগ নিয়ে শুরু হয়েছিল কিন্তু আন্দোলনটা, সেটা তো আর এখন নেই। দেখুন, এর আগে মানে যখনই দেখতেন তখনই ঠাট্টা করে বলা হতো হাতে ব্যাগ, বাজারে যাচ্ছে। লোকে বলতে পারে যে বাজারে যাচ্ছেন, কিন্তু হাতে কিন্তু ব্যাগই আছে। তারপরে জিজ্ঞেস করা হতো বাজারে যাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকে কিন্তু একটা ব্যাগ নিয়ে বাজারে যেত। এখন ব্যাগ নিতে হয় না, কারণ সেখানে পলিথিন পাওয়া যাবে। তো এই পলিথিন ব্যবহার আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর প্রোডাকশন অ্যাভেইলেবিলিটি সেটা যদি বন্ধ না করতে পারেন তাহলে ব্যবহার বন্ধ করবেন কিভাবে? তাই আগে বন্ধ করতে হবে যেখানে উৎপাদন হয়, সেই উৎপাদন আগে বন্ধ করতে হবে। উৎপাদন হলে পরে বাজারে পাওয়া যাবে না, আর বাজারে না পাওয়া গেলে বিকল্প পথ খুঁজে নেব। মাঝখানে কিন্তু শুরু হয়েছিল, যেটা বললেন যে আমাদের পাটের পেপার ব্যাগ, এগুলো বের হয়েছে পছন্দযোগ্য। হ্যাঁ, তো আমি মনে করি যে প্রথমে আঘাত আনতে হবে প্রোডাকশনে। অ্যাভেইলেবিলিটি যদি বন্ধ করতে পারেন তাহলে ইউজটাও বন্ধ হয়, বিকল্প পথ খুঁজে নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন ধরে যে আন্দোলনটা চলছে ছাত্রদের, শিক্ষার্থীদের বিক্ষোভ তো চলছে, একদিকে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। একটি পত্রিকা শিরোনাম করেছে সমাধান কোন পথে। এখন সমাধানের কথা যখন উঠলো তখন আমি কয়েকজনের বক্তব্য আপনাকে পড়ে শোনাই। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, আইনমন্ত্রী বলেছেন। অপশক্তি ভর করেছে শিক্ষার্থীদের আন্দোলনে, ওবায়দুল কাদের বলেছেন। এবং ছাত্রদের মধ্যে একজন বলেছেন, প্রথম আলোতে তার সাক্ষাৎকার ছাপা হয়েছে, যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে কথা বললে তা হতাশ করে। দেখুন, রাজনৈতিক যে বক্তব্যগুলো রাজনীতিবিদরা দিচ্ছেন সেটা তাদের ব্যক্তিগত। তবে আমি মনে করি যে একটি সমস্যা তো আছেই, না হলে এতগুলো ছাত্র কেন রাস্তায় দিনের পর দিন, সাধারণ ছাত্র কিন্তু ছাত্রছাত্রী, এবং তারা অল্প বয়সের, এবং তারা কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে কলেজ পর্যন্ত। এবং এরা কিন্তু কোনো টাকা পয়সার বিনিময়ে কিন্তু রাস্তায় নেই। তারা কিছুটা আবেগতাড়িত হয়ে, কিছুটা ভবিষ্যতের শঙ্কায় তারা রাস্তায় নেমেছে। এখন আমি মনে করি একমাত্র আলোচনার মধ্য দিয়ে তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে, রাজনৈতিক বক্তব্য দিয়ে নয়, বা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে নয়। যত আপনি হুমকি দিবেন এটি কিন্তু আরো আগুনে ঘি ঢালার মতো তো হতে পারে। সেই কারণের জন্য আমি মনে করি পুলিশ এখন পর্যন্ত অনেকটাই নমনীয়, ধৈর্য ধরছে, কিন্তু তাদের কর্তা ব্যক্তিরা বলছেন যে তারা অ্যাকশনে যাবেন ইত্যাদি ইত্যাদি। আমি একটি ছবি দেখলাম যে পুলিশের একজন প্রতিবাদকারীকে ধরেছে কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি মনে করি পুলিশের এই ধৈর্যটা ভালো, মানে আর এরা যদি আরো বেশি করে তাহলে কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে। রায়ট কারের উপরে ছাত্ররা উঠে মিছিল করছে, প্রতিবাদ দাপাদাপি করছে, পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি মনে করি পুলিশের এই ভূমিকাটা ভালো, যদিও আইন শৃঙ্খলা রক্ষা প্রয়োজন আছে, কিন্তু কিছু কিছু সময় অনেক সময় ধৈর্য ধরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আইন শৃঙ্খলা আপনি যদি বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষা করতে যান সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে ইমিডিয়েটলি তাদের সাথে বিভিন্ন পর্যায়ে তাদের সাথে আলোচনা শুরু করা দরকার। আজকে বোধহয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং কলেজ পর্যায়ের প্রতিনিধি নিয়ে তাদের সন্ধ্যায় আলোচনা আছে, এবং এরপরে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে পারে। কিন্তু আমি একটু ছোট্ট করে বিনীত প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে ছাত্র সংগঠনগুলো ছাত্র আন্দোলনের জন্য কাজ করে, এবং বিশেষ করে আমি আবারও বোকার মতো হয়ে যাবে কিনা প্রশ্নটা আমি তারপরে করতে চাই, যে ছাত্র লীগ যে ভূমিকাটি পালন করছে, কোথাও কোথাও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের একটা বাহাছো হচ্ছে, এইটি কি কাঙ্ক্ষিত? না, ছাত্র সংগঠনগুলো তো সবসময় মানে ছাত্রদের ভবিষ্যৎ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই কিন্তু তারা ব্যস্ত থাকতে হবে।
ছাত্রলীগের কিছু উপরি পর্যায়ে তারা অনেকেই সরকারের পক্ষ হয়ে তারা এই আন্দোলনে বাধা সৃষ্টি করার জন্য কথা বলছিল, কিন্তু তাদের নিচের লেভেলে যারা কর্মী তারা কিন্তু মানে সেখানে সাড়া দিচ্ছে না, কারণ তারা দেখছে যে এটা তো তাদেরই স্বার্থের বিষয়। তাই এখানে রাজনীতিটা বড় নয়, এখানে তারা যদি বিভ্রান্ত হয়ে থাকে, তাদের মধ্যে যদি এই কোটার বিষয় নিয়ে যদি তাদের কিছু বিভ্রান্তি থাকে, সেই বিভ্রান্তি দূর করে যৌক্তিক একটা সমাধানের দিকে তো নিতে হবে এবং কাউকে না কাউকেই এই উদ্যোগটা নিতে হবে। দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানে যেমন ধরুন বিভিন্ন মন্ত্রণালয় আছে যাদের দায়িত্ব, তারা কেউ কিন্তু উদ্যোগ নিচ্ছেন না। এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। সেই দেখা যাচ্ছে আমাদের এখানে একমাত্র প্রধানমন্ত্রী যদি কখনো তার নজরে আসে কোনো সমস্যা, তখন তিনি উদ্যোগ নেন এবং সমস্যার সমাধান হয়। এবং এখানেও কিন্তু আদালত থেকেও যেভাবে কথাগুলো বলা হচ্ছে সেটাও কিন্তু আমি মনে করি যে ইতিবাচক নয়। আপনার আন্দোলন হবে, আন্দোলন হলে পরে আদালতের রায় পরিবর্তন হবে কিনা সেটা তো সবকিছু বিবেচনা, বাস্তবতার দিক থেকেই বিবেচনা করতে হবে। আন্দোলন হলে রায় পরিবর্তন করা যাবে না, আবার আন্দোলন হলে রায় পরিবর্তন করতেই হবে এমনটা কোনো বিষয় না। আমাদের দেশ আন্দোলন করেই তো দেশ স্বাধীন হয়েছে, আন্দোলন করেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, আন্দোলন করেই কিন্তু সংবিধানের যে কালো দিকগুলো সেগুলো কিন্তু, যেমন ধরুন আমাদের জাতির পিতার যে হত্যার বিচার করা যাবে না সেই কালো অধ্যায়, ইনডেমনিটি, সেটাও কিন্তু আন্দোলন করেই কিন্তু বাতিল করা হয়েছে। তাই আমি মনে করি যে কোনো কিছুই পরিবর্তন করা যাবে না আর আন্দোলন করা যাবে না, এই কথাগুলো কিন্তু সঠিক নয়। তাই আমি মনে করি যে এই ছাত্ররা যেন, আরেকটি দিক আছে, অনেকে আমরা মিডিয়াতেও আমরা তুলে ধরছি যে তাদের এই আন্দোলনের ফলে জনগণের ভোগান্তি হচ্ছে। হ্যাঁ, এটাও একটা দিক বটে, তবে দেখতে হবে যে জনগণের ভোগান্তি শুধুমাত্র যে আজকের কোটা বিরোধী আন্দোলনের জন্যই হচ্ছে তা নয়। রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, এমনকি শিক্ষার্থীও মারা যাচ্ছে, তো রাস্তা বন্ধ থাকছে ট্রাফিক জ্যামে, তো তখন ভোগান্তি হয় না। তাই শুধুমাত্র এই কোটা বিরোধীকারীদেরকে জনগণের ভোগান্তির জন্য একমাত্র দায়ী করা, এটা কিন্তু সঠিক ব্যাপার নয়। আমাদের মিডিয়াকেও কিছু কিছু ক্ষেত্রে একটু সংবেদনশীল হতে হবে, কারণ সবচেয়ে বড় জিনিসটা হলো এরা কারা? এরা আমাদের সন্তান এবং এরা আমাদের ভবিষ্যতের নেতা, ভবিষ্যতের আমাদের আজকের স্মার্ট বাংলাদেশের এরা হবে রূপকার, এরা হবে সৈনিক। তো তাদেরকে আমরা যদি ঠেলে দেই হতাশার দিকে, তাদেরকে যদি আমরা ঠেলে দেই তাদের প্রতিবাদের দিকে, সেটা কিন্তু আমাদের কাম্য নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের এবং আমি শেষ করতে চাচ্ছি, সেটি হলো আমরা সবসময় দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্ধারকারী হিসাবে আবির্ভূত। হ্যাঁ, তো আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ থেকে অত্যন্ত সফল একটা সফর করে আসছেন চীন থেকে, তিনি সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আলোচনা করে তিনি উদ্যোগ নেবেন এবং এর মধ্য দিয়ে আমি মনে করি যে অনতিবিলম্বে এর সমাধান হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনার সে শুনলেন। আমাদের ছাত্রছাত্রীরা আন্দোলনে আছে, কোটা বিরোধী আন্দোলন, এর যৌক্তিক একটি সমাধান হওয়া খুবই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।